আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অনুশীলনী 16.2 9, 10, 11 নম্বর প্রশ্নটি। আজকে আলোচনা করব 12 নম্বর প্রশ্নটি। 12 নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং একটু বোঝার মতো প্রশ্ন। সো এই প্রশ্নটি পারার জন্য তোমাকে একটু বুঝতে হবে। প্রথমেই আমি 12 নম্বর প্রশ্নটি পড়ে দিচ্ছি যে কি দেওয়া আছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর অর্থাৎ বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার দেওয়া আছে এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা ট্রাপিজিয়াম। সেই ট্রাপিজিয়ামের চারটা বাহু থাকে, সেটা আমরা জানি। দুইটি বাহু সমান্তরাল আর দুইটি বাহু অসমান্তরাল। যেই দুইটি বাহু সমান্তরাল এই দুইটি বাহুর মানও দেওয়া আছে, অসমান্তরাল দুইটি বাহুর মানও দেওয়া আছে, শুধু দেওয়া নেই উচ্চতার মানটি। কারণ আমাদের যদি উচ্চতার মানটা দেওয়া থাকতো তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম। কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রই হচ্ছে হাফ ইন্টু যে দুইটি সমান্তরাল বাহু দেওয়া থাকবে তাদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নর আলোকে আমি একটি চিত্র অঙ্কন করব। প্রশ্নে তোমাদের সমাধানটা এখান থেকে তোমাকে অবশ্যই চিত্রটা অঙ্কন করতে হবে। আমি চিত্রটা অঙ্কন করে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে চিত্রটা অঙ্কন করবে। এটা আমি দিব, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। একটি ট্রাপিজিয়াম। ওই ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুইটি বাহু, একটি হচ্ছে এ আর বি, আর হচ্ছে ডিসি হচ্ছে সমান্তরাল দুইটি বাহু। তাহলে সমান্তরাল দুইটি বাহু প্রশ্নে দেখো দেওয়া আছে এ বি বড় বাহুটির মান হচ্ছে 31 সেন্টিমিটার, আর ছোট যে সমান্তরাল আরেকটি বাহু দেওয়া আছে এটা হচ্ছে 11 সেন্টিমিটার। এটা তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারবে। আর একটি বাহু ওইটাকে ধরি 12 সেন্টিমিটার, কারণ এই বাহুটা একটু বড়, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে আমি আবারও বলছি, এ বি সি ডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম যার দুইটি সমান্তরাল বাহু যথাক্রমে এ বি সমান সমান 31 সেন্টিমিটার, ডিসি সমান সমান 11 সেন্টিমিটার, এবং অপর যে দুইটি বাহু আছে সেই দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এডি ইকুয়াল 10 সেন্টিমিটার আর বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এই জিনিসগুলো আমি একটু লিখে নিব, তারপরে আমি একটা অঙ্কন করব, সেই অঙ্কনটাও লিখে নিব, বোঝাবো। প্রথমে আমাদের স্টেপ বাই স্টেপ এই অঙ্কটি সমাধান করতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই, এতক্ষণ আমরা যেটা বললাম। আমি এখানে লিখে নিলাম, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি বাহু সমান সমান 31 সেন্টিমিটার, এই এ বি বাহুটা হচ্ছে 31 সেন্টিমিটার, ডিসি বাহু সমান সমান 11 সেন্টিমিটার, এডি বাহু সমান সমান 10 সেন্টিমিটার, আর বিসি বাহু সমান সমান 12 সেন্টিমিটার। এবার আমাদের সেকেন্ড স্টেপ, কিছু অঙ্কন করব। এবার অঙ্কনটা করব হচ্ছে, আমি যেটা যেটা অঙ্কন করব ঠিক সেটাই লিখব সম্পাদ্যের মতো। দেখো, আমি ডি বিন্দু থেকে এ বির উপর লম্ব অঙ্কন করব। তাহলে ডি বিন্দু থেকে, আমি আবারও বলছি, এই ডি বিন্দু থেকে এ আর বি রেখার উপর লম্ব অঙ্কন করব। আচ্ছা, লম্ব অঙ্কন করি। এই যে আমরা লম্ব অঙ্কন করব, এটাকে দিব ই বিন্দু। ঠিক একই রকমভাবে সি বিন্দু থেকেও এ বির উপর লম্ব অঙ্কন করব। আচ্ছা, লম্ব অঙ্কন করি। এই যে আমি লম্ব অঙ্কন করলাম, এটাকে দিলাম এফ বিন্দু। এতটুকু বুঝতে পেরেছো? আমি কাজটা করেছি, ডি বিন্দু থেকে এ বির উপর লম্ব অঙ্কন করলাম, আবার সি বিন্দু থেকে এ বির উপর লম্ব অঙ্কন করলাম। এটাকে দিলাম ই বিন্দু আর এটাকে দিলাম এফ বিন্দু। এবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখো, ডি ই এফ সি, এটা কি? এটা কিসের মতো দেখা যাচ্ছে? এটা কি বর্গক্ষেত্র? এটা কি ত্রিভুজ? না কি এটা রম্বস? কিছুই না, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। এটা যেহেতু একটি আয়তক্ষেত্র, আর আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর
সমান থাকে। তাহলে আমাকে এবার বলতে হবে যে ডি এবং সির বিপরীত বাহু কোনটা? ই এফ। হ্যাঁ, এই ডি সি এর বাহুর মান যদি 11 হয়, ই এফ এর বাহুর মানটাও আমাদের 11 সেন্টিমিটার হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। এটা যেহেতু আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এখন ডি সি এর বিপরীত বাহুটা হচ্ছে ই আর এফ। ঠিক ই এফ এর মানও 11 সেন্টিমিটার হবে। আর ডি আর ইর মান আমি জানি না, সি আর এফ এর মানও আমি জানি না। এটাকে যেহেতু জানি না, এটাকে ধরে নিব আমি এইচ, এটার মানও আমি ধরে নিব এইচ। ঠিক আছে, আমি একটু এটার মান ধরে নিলাম এইচ, আর এটার মান আমি ধরে নিলাম এইচ, অর্থাৎ উচ্চতা। আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো একটু লিখে নিচ্ছি। যে আমি লিখব হচ্ছে ডি বিন্দু হতে এ বির উপর ডিই লম্ব আঁকি এবং সি বিন্দু হতে এ বির উপর সিএফ লম্ব অঙ্কন করি। তাহলে এখানে সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে ডি সি ইকুয়াল ই এফ। এই কথাগুলো এখন লিখে নিব। আমি একটু লিখে নিচ্ছি। আমি এখানে লিখে নিলাম ডি ও সি বিন্দু হতে যথাক্রমে এ বি ও ডিই, এ বি এর উপর ডিই ও সিএফ লম্ব অঙ্কন করি। এই কাজগুলো কি বুঝেছো? আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো, কারণ এটা হচ্ছে সম্পাদ্য বা উপপাদ্য করে এসেছো এরকম। ঠিক তেমনিভাবে আমি আবার একটু বোঝাচ্ছি। ডি ও সি বিন্দু থেকে এ বির উপর ডিই লম্ব এবং সিএফ লম্ব অঙ্কন করি। এই যে লম্ব অঙ্কন করি, তাহলে সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো। এই আয়তক্ষেত্রে ডি সি বাহু সমান ই এফ বাহু সমান 11 সেন্টিমিটার। আমি এটাও একটু লিখে নিলাম, ই এফ সমান সমান ডিসি সমান সমান 11 সেন্টিমিটার। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মেন কাজটা ধরে নেব। আমরা ধরি এই যে কি ধরবো, ধরি হচ্ছে ডিএফ, অর্থাৎ ডিএফ সমান সমান এইচ আর সিএফ সমান সমান এইচ। তাহলে আমরা একসাথে লিখে নিব যে ডিএফ অর্থাৎ ডিই সমান সিএফ ইকুয়াল এক্স, এবং আরেকটি জিনিস ধরে নিব। দেখো, তোমাদের বোঝার জন্য আমি চিত্রটা, আমাদের এই অংশটুকু বা এই প্রমাণটুকু করার জন্য বারবার করে চিত্র লাগবে, সেজন্য আমি একটু চিত্রটা আলাদা করে নিয়ে এসেছি। যে এই যে এখানে হচ্ছে চিত্রটা আবারও নিয়ে এসেছি। দেখো আমরা কি ধরেছি, আমরা ধরব হচ্ছে ডিই ইকুয়াল, এই যে ডিই সমান সমান সিএফ এইচ, এটাকে ধরবো এইচ। এবার দেখো এ আর ই সমান সমান এক্স এবং এ ই সমান সমান এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, আমাদের চিত্রটা একটু লক্ষ্য করো। তোমরা চিত্রটা খাতায় অবশ্যই উঠিয়ে নিবে, যেহেতু চিত্রটা আমাদের বারবার করে লাগবে, সেজন্য আমরা চিত্রটা আলাদা করে নিয়ে এসেছি। দেখো এখানে আমাদের লাইনটা ছিল, এই লাইন থেকে ধরি ডি ই সমান সমান সি এফ সমান সমান এইচ। এই যে ধরে নিয়েছি, সরি এটা হয়ে যাবে এইচ। এরপর হচ্ছে এ ই সমান সমান এ ই সমান এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এতটুকু আমরা বুঝেছি। আমাদের সবচেয়ে কঠিন লাইনটাই আমি এখন লিখব, যে সবচেয়ে বোঝার এবং সবচেয়ে কঠিন লাইন। আমাদের চিত্রের দিকে একটু লক্ষ্য করো, চিত্রটি কী দেওয়া আছে। আমি চিত্রটি সাইডে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের চিত্র দেওয়া আছে, হ্যাঁ দেখো চিত্রটিতে দেওয়া আছে, আমাদের বের করতে হবে। আমরা কিন্তু এটার মান পেয়ে গেলাম এক্স, ই আর এফ এর মানও পেয়ে গেলাম আমি 11 সেন্টিমিটার। এখন আমার দরকার হচ্ছে বি আর এফ এর মানটি, অর্থাৎ বি এফ এর মানটা আমাদের দরকার। সুতরাং বি এফ ইকুয়াল আমি কি পাবো সেটা দেখো। আমাদের কিন্তু এ আর বির মান দেওয়া আছে, সম্পূর্ণ অংশ দেখো, এ আর বির মান দেওয়া আছে সম্পূর্ণ অংশের। এ বির মান দেওয়া আছে 31 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে আমি যদি এই এতটুকু অংশ বাদ দিয়ে দেই, তাহলেই তো আমার বি আর এফ এর মান থাকতেছে না। বুঝি নাই মনে হয়, আমি আবারও বলছি, এ আর বির
সম্পূর্ণ মানটা আমাদের দেওয়া আছে 31 সেন্টিমিটার। ঠিক এখান থেকে আমি বাদ দিয়ে দিব, দেখো আমি কিন্তু এই অংশটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে, অর্থাৎ এই অংশটুকু এ আর এফ অংশ বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের বিএফ থাকতেছে, বুঝেছো? তাহলে আমি বিএফ সমান সমান লিখবো হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশ হচ্ছে এ বি, এখান থেকে বাদ দিব হচ্ছে এ আর এফ পর্যন্ত, অর্থাৎ মাইনাস এ এফ। এতটুকু বুঝেছো? এটাই সবচেয়ে কঠিন, মানে বোঝার মতো একটি লাইন। দেখো আমি আবারও বলছি, এই বি এফ এর মানটা বের করব। বি এফ ইকুয়াল কী হবে? বি এফ ইকুয়াল হবে আমাদের সম্পূর্ণ মান থেকে, বা সম্পূর্ণ হচ্ছে 31 সেন্টিমিটার, এটা পরে দেব, সম্পূর্ণ মান হচ্ছে এ বি। ঠিক এই এ বি থেকে এ আর এফ যদি বাদ দিয়ে দেয়, আমি যেটা দেখে রেখেছি মনে করো বাদ দিয়ে দিলাম, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বিএফ, অর্থাৎ বিএফ সমান সমান এ বি মাইনাস এ এফ। ঠিক আছে, এবার আমরা এ বিটাকে রাখবো মাইনাস, দেখো আমি এক কাজ করব, এ এফকে কী লিখতে পারি? দেখো এখানে এ এফ সমান সমান কি, এ ই প্লাস ই এফ লেখা যাবে। দেখো এ ই প্লাস ই এফ, এটা কোনটা? এটা হচ্ছে এ এফ সমান সমান, আর অর্থাৎ এতটুকুর মান হবে এই ছোট বাহুটা প্লাস ই এফ, এই বাহুটা। আমি আবারও বলছি, এ এফ এর মানটা হবে ছোট বাহুটা প্লাস এই বাহুটা। সেজন্য আমি লিখে দিব এ এফ এর মানটা লিখে দিব এ এফ সমান সমান এ ই প্লাস ই এফ। ঠিক এখন সবগুলোর মান আমার দেওয়া আছে, সবগুলোর মান আমি লিখে নিব। দেখো এ বির মান কত দেওয়া আছে, আমি প্রথমেই কিন্তু প্রশ্নেই কিন্তু দেওয়া আছে এ বি হচ্ছে সম্পূর্ণ বাহু, অর্থাৎ বিপরীত বাহু, এই এ বির মান হচ্ছে 31 সেন্টিমিটার মাইনাস এ ইর মান কি, এই যে এ ই কিন্তু আমি ধরেছিলাম এক্স, বসাবো এক্স প্লাস ই এফ এর মান কি, ই এফ সমান সমান কত, ই এফ সমান সমান 11, বসিয়ে দিলাম 11। এবার আমি একটু হিসেব করে নেব, 31 মাইনাস 11 প্লাসে মাইনাসে মাইনাস 11। ঠিক আছে, এবার একটু যোগ করে দিই, দেখো 31 থেকে 11 বাদ যাবে, কারণ এটা প্লাসের সংখ্যাগুলো দুইটা হচ্ছে, এটা প্লাসের এটা মাইনাসের, যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে 20 আর মাইনাস এক্স, এই এক্স থাকলো। এটা কার মান? এটা হচ্ছে বি এফ এর মান 20 মাইনাস এক্স। আমরা একটু সাইড নোটে লিখে রাখি যে আসলে বি এফ সমান সমান পেয়ে গেলাম 20 মাইনাস এক্স। এই কাজটুকু যদি তোমরা বুঝতে পারো ভালো করে, তাহলে আর কোনো সমস্যা নেই, অর্থাৎ বলতে পারো আমাদের প্রশ্নটি বা প্রমাণটি এখানেই শেষ। ঠিক আছে, আমি এই অংশটুকু আর একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে নিব হচ্ছে বি এফ এর মানটা বের করব। বি এফ এর মানটা বের করতে হলে আমার সম্পূর্ণ যে মানটা দেওয়া আছে এ বি, এই এ বি থেকে যদি আমি এ এফটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বি এফ এর মানটা থাকবে। এখন প্রশ্ন যে এ এফ কেন বাদ দিলাম, কারণ এ এফ এর মান সম্পূর্ণ আমরা জানি। এবার এ এফ বাদ দিলাম, তাহলে এ বি মাইনাস এ এফ, এই এ বির মানটা এ বিটা এ বি রাখবো, আর এ এফ এর মান এ এফ সমান সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এ আর এফ লিখতে পারি এ ই প্লাস ই এফ, এই যে এ ই প্লাস ই এফ। এই এ এফ এর মান হচ্ছে এখানে 31 মাইনাস এ ইর মান হচ্ছে এক্স, কারণ এ ইর মান এখানে দিয়েছিলাম, প্রশ্নে ধরেছিলাম এক্স। এরপর হচ্ছে ই এফ এর মান, এই ই এফ এর মান হচ্ছে আমাদের 11 লিখে নিলাম। এবার ক্যালকুলেশন করে বি এফ এর মানটা, সুতরাং আমি লিখে দিব বি এফ সমান সমান 20 মাইনাস এক্স, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা বি এফ সমান সমান এক্স এই জিনিসটা পেয়ে গেলাম। এবার তোমার কাজ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখো তো এটা কি কোন ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। ঠিক এটা কোন ধরনের ত্রিভুজ? সি এফ বি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের আমি তার আগে যে বি এফ এর মানটা এখানে একটু বসিয়ে দিচ্ছি, বি এফ সমান সমান 20 মাইনাস এক্স। আচ্ছা, এবার কি বলছিলাম সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজের ভূমি জানি, অতিভুজের মান জানি,
আমি কি লম্বের মানটা বের করতে পারবো? অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তোমরা ক্লাস 8 পড়ে আসছো, নবম অধ্যায়ে। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আরেকটা মান বের করতে পারো। ঠিক একইভাবে সি এফ বি ত্রিভুজের আমাদের ভূমির মানও জানি, আমি অতিভুজের মানটাও জানি। আমি কি এইচ এর মানটা বের করতে পারবো? অবশ্যই। আমরা এখন এই কাজগুলোই করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, একটু মনোযোগ নাও। আমি প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপরে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কে যেহেতু তোমরা ভালো ধারণা আছে, সেজন্য ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজ ডি এ ই হতে পাই। কি লিখব? ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। প্রথমে লম্ব, এই যে লম্ব হচ্ছে এডি, অর্থাৎ সরি এটা হচ্ছে লম্ব ডি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। অতিভুজ হচ্ছে এডি স্কোয়ার। আমি যদি মানটি বসিয়ে দেই, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে এইচ প্লাস, আর এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে এক্স, এক্স স্কোয়ার। এটার মান হচ্ছে এক্স, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। আর এডির মান কত? এডির মান হচ্ছে 10, তার উপরে স্কোয়ার। সুতরাং এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 100। এটাকে দিব আমরা 1 নং সমীকরণ। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রেও একই কাজ করব। আবার সিবিই, সিবিএফ বা সিএফবি সমকোণী ত্রিভুজ হতে পাই। সিএফ ত্রিভুজ সিএফবি সমকোণী ত্রিভুজ হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটাও লিখে দিতে পারো। কি পাবো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে সিএফ, দেখো লম্বটা হচ্ছে আমাদের সিএফ, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিএফ, অর্থাৎ বিএফ স্কোয়ার ইকুয়াল অতিভুজ হচ্ছে আমাদের বিসি। অতিভুজের মানটা হচ্ছে বি আর সি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এবার আমরা মানটা বসাবো। সি এফ ইকুয়াল কত জানি? সি এফ ইকুয়াল জানি হচ্ছে আমরা এইচ স্কোয়ার প্লাস বি এফ ইকুয়াল জানি, বি এফ এর মানটা কত? দেখো প্রশ্নে কিন্তু এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি বি এফ ইকুয়াল পাচ্ছি হচ্ছে 20 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল, আর বিসি স্কোয়ারের মান হচ্ছে 12। এখানে প্রশ্নেই দেওয়া আছে 12। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে রেখে দিব এইচ স্কোয়ার প্লাস, এটা দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়েছে, তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা অবশ্যই বুঝতে পেরেছ। এ স্কোয়ারের মানটা আমরা এখানে বসাই যে কি পাবো, তাহলে 20-এর উপরে স্কোয়ার। আমি একটা লাইন একটু বেশি করছি, তুমি এই লাইনটা না করলেও চলবে। 20-এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে যদি 12 স্কোয়ার করো 140, বা এই লাইনটা তুমি না করে সরাসরি এখন যে লাইনটা লিখছি সেটাও লিখে দিতে পারো। 20 স্কোয়ার হচ্ছে 400 মাইনাস 40 এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 140। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? বা আমি এই এক্স স্কোয়ার আর এই এইচ স্কোয়ার একসাথে নিয়ে আসবো, তাহলে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, আর এই 400 রেখে দিব মাইনাস 40 এক্স ইকুয়াল 140। বুঝতে পেরেছো এই অংশটুকু? এই অংশটুকু হচ্ছে এই এক্স স্কোয়ারকে এইচ স্কোয়ারের সাথে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ আমরা
উপরে কিন্তু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের একটা মান জানি, এই একটা মান দেওয়া আছে, এই মানটা হচ্ছে এই 100, অর্থাৎ এই এতটুকুর আমাদের একটা মান আছে, 1 নং হতে সেই মানটা বসিয়ে দিব। এই মানটা হচ্ছে 100 প্লাস 400 মাইনাস 40x, আর এখানে হচ্ছে 140, সাইড নোট দিয়ে লিখে দেব 1 হতে পাই, মানে 1-এর সাহায্যে আমরা এই জিনিসটা পেয়েছি। এবার কাজ করব, এই 100 আর 400 যদি আমি যোগ করে দিই তাহলে পেয়ে যাব 500 মাইনাস 400x ইকুয়াল 140, বা এখন আমি 500টাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকবে হচ্ছে মাইনাস 40x আর হচ্ছে 140 মাইনাস 500। আমি যদি একটু বিয়োগ করি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সেই বিয়োগটা করতে পারবে অবশ্য, যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল পাবে হচ্ছে মাইনাস 356, মাইনাস মাইনাস কাটা, সাইড নোট দিয়ে লিখে দেবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, যদি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে থাকবে হচ্ছে 40x ইকুয়াল 356 প্লাস, এখান থেকে শুধুমাত্র x এর মানটা বের করব, x এর মান হয়ে যাবে 356/40। তুমি এইগুলো একসাথেও করে নিতে পারো, তুমি যদি সমীকরণ ভালো সমাধান করতে পারো অবশ্যই এই কাজগুলো তোমার জন্য কোনো কঠিন হবে না। ঠিক আছে, এবার আমি কাটাকাটি করব, এটাকে এটা দ্বারা ভাগ করব, তুমি ক্যালকুলেটরে এই ভাগটা করবে, যেহেতু সরাসরি ভাগ করা যাচ্ছে না, যদি ভাগ করো আমি একটু এখানে লিখে দিচ্ছি, x এর মানটা পেয়ে যাবে তুমি ক্যালকুলেটরে এই ভাগটা করে দেখো যে আসলে কত আসে। অবশ্যই এই ভাগটা আসবে হচ্ছে 8.9 বা 8.9 আসবে x এর মান। এই x এর মান তুমি 1 নং সমীকরণে বসাতে পারো, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা এখন এই কাজটুকু করি, আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই, দেখো আমাদের 1 নং সমীকরণটা ছিল h স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই এক্স এর জায়গায় আমি পেয়ে গেলাম x এর মানটা বসালাম, তার উপরে স্কোয়ার মাইনাস এখানে 100। তুমি একটু পেছনে গিয়ে 1 নং সমীকরণটা দেখতে পারো, বা তুমি খাতায় আগেই উঠে রেখেছো ধরে নিয়েছি। এরপরে হচ্ছে h স্কোয়ার প্লাস, এখন 8.9 স্কোয়ারটা তুমি করো যে এটার মান কত আসে, অর্থাৎ 8কে 8.9 এর স্কোয়ার যদি করো তাহলে সেটার মান আসবে 79.21 ইকুয়াল 100। এবার এটাকে আমি এই পাশে নিয়ে যাব, এটা কিন্তু মান, বা এখানে x স্কোয়ার ইকুয়াল 100 মাইনাস 79.21, বা h স্কোয়ার ইকুয়াল, এটা তুমি বিয়োগ করো যে বিয়োগফল কত আসবে, এই বিয়োগফলটা আসবে হচ্ছে 20.79। আমার h স্কোয়ারের মান হচ্ছে 20.79, আমি শুধুমাত্র h এর মানটা বের করব, তার মানে রুট করে দিব, শুধুমাত্র h এর মানটা বের হবে, অর্থাৎ 20.79 এর রুট ওভার করে দিলে সেই মানটা কত আসবে, সেই মানটা চলে আসবে 4.56। এখানে অনেক মান আসবে, তুমি শুধুমাত্র 2টা ডিজিট নিতে পারো। আচ্ছা, আমরা এখান থেকে h এর মানটা পেয়ে গেলাম। দেখো আমাদের কাহিনী কিন্তু ছিল এই h এর মানটা কোনোভাবে বের করা, কারণ h এর মানটা যখন আমি বের করব আমি কিন্তু কি হাফ ইন্টু এ বি, অর্থাৎ সমান্তরাল দুইটা বাহুর মানও দেওয়া আছে, আমি মাত্র যে h এর মানটা বের করেছি সেটা দিয়েই আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমি ফাইনালি যে লেখাটা লিখব, যে ফাইনালি লিখব হচ্ছে ট্রাপিজিয়াম, এবার নিশ্চয়ই বুঝে গেছো যে আসলে এখন নিজে নিজেই সমাধান করে দিতে পারবে। এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে
ক্ষেত্রফল সমান সমান আমরা একটা সূত্রটা আগে লিখে নেই। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুইটি বাহু। দেখো প্রশ্নের চিত্রে দেখো সমান্তরাল দুইটি বাহু, একটি ছিল এ বি প্লাস উপরটি ছিল ডিসি ইন্টু উচ্চতা দুইটি ছিল, যে কোনো একটি উচ্চতা তুমি ব্যবহার করতে পারো, সেখানে আমি মান দিয়ে দিই এইচ। এখন এখানে মানটা বসিয়ে দিব যে হাফ ইন্টু এ বির মান প্রশ্নেও দেওয়া আছে বা তুমি চিত্রের মাধ্যমে দেখতে পারো, এ বি সমান সমান 31 প্লাস ডিসি সমান সমান 11 ইন্টু এই এইচ এর মানটা পেয়ে গেলাম আমি 4.56। এই দুটো আমি যোগ করে দিব, অর্থাৎ যদি যোগ করি গুণ পাবো হচ্ছে 42 ইন্টু 4.56। এবার কাটাকাটি করলে পাবো হচ্ছে 21 দিয়ে 4.56কে আমি গুণ করব, যে গুণফলটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমাদের গুণফল আসবে 95.75 বর্গ সেন্টিমিটার। আসলে জানি না যে তোমাদের প্রশ্নটা মানে সমাধানটা কি কঠিন লেগেছে কি না, তাহলে তারপরে আমি একবার বলে দিচ্ছি সমাধানটা হবে। প্রথম তুমি যে চিত্রটা ভালো করে বুঝবা, চিত্রে কোনটির মানগুলো দেওয়া আছে, বাহুর মান দেওয়া আছে, কোনটার কতটুকু দেওয়া আছে, সেই অংশটুকু ভালো করে বুঝবা। দেন তুমি পিথাগোরাসের উপপাদ্য ফেলবা, সুন্দর করে ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তুমি না বুঝো অবশ্যই আমাকে বলবে যে তুমি কোন জায়গাটায় বুঝো নাই, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের বইয়ের 306 নাম্বার পৃষ্ঠায় 6 পৃষ্ঠা দেখবে যে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ নাম্বার 14। এই উদাহরণটা নিজে নিজে করার চেষ্টা করবে। ঠিক একই রকম নিয়ম, উদাহরণ যেভাবে করা আছে আমি ঠিক সেভাবেই করে দিয়েছি, এই নিয়মে করে দিয়েছি। অর্থাৎ এই নিয়মটা যদি তুমি বুঝতে পারো উদাহরণটা তুমি ক্লিয়ার পারবে। যদি পারো অবশ্যই আমাকে জানাবে যে তুমি উদাহরণটা নিজে নিজে করতে পেরেছো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরবর্তীতে আরও কিছু জিনিস আলোচনা করে দেব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।